দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণ অভ্যুত্থানের উদ্দেশ্যে ধারণ করে মাঠ পর্যায়ে কাজ করতে হবে, পরিবর্তনের সুযোগকে কাজে লাগাতে হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভাগীয় জেলা প্রশাসনের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। মানুষের মনে দ্বন্দ্ব সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হয়, সে অশান্তি নিরসন করা যায় যদি আমরা একটা সিস্টেমেটিক্যালি বলি এবার যারা এসছে এইভাবে পাবে এবং এই হলো নিয়ম। নিয়ম মেনে দিলে মানুষ মানতে চায়, নিয়ম না থাকলেই যত বিপদ। আমরা যেন নিজেরা নিয়মের ভেতরে থাকি এবং মানুষকেও জানাই যে আমরা নিয়মের মধ্যে আছি। সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে আজ থেকে অস্থায়ী পাস দেওয়ার কথা। সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী রুবায়েত হাসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রুবায়েত, সাংবাদিকদের অস্থায়ী পাস কি দেওয়া শুরু হয়েছে এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি আসলে কি, সেটাই আমাদের জানাবেন। মেহনাজ, বলা যায় দিনের শুরুটা আসলে অনেকটাই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হয়েছে। আজকেও যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের ব্যক্তিগত গাড়িগুলো বাইরে থেকেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে কর্মকর্তা কর্মচারীরা তাদের যে পাস রয়েছে সেটি দেখিয়ে আসলে জনপ্রশাসনের এই প্রাণকেন্দ্রে ঢুকছে। তবে এখন পর্যন্ত সাংবাদিকদের জন্য যে অস্থায়ী পাস ইস্যু করার কথা, যেটি গতকাল তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছিলেন, সেটি এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়নি। গণমাধ্যম কর্মীরা সচিবালয়ের বাইরেই অবস্থান করছেন, সংবাদ সংগ্রহ করছেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আজ ঘটতে যাচ্ছে সচিবালয়, সেটি হচ্ছে গত বুধবার আপনি জেনে থাকবেন যে এই যে সচিবালয়ের 7 নম্বর ভবনে 5টি মন্ত্রণালয়ের সকল নথিপত্র আসবাবপত্র সহ যত কিছু আছে সব কিছু পুড়ে যাওয়ার যে ঘটনা, অর্থাৎ আগুনের যে ঘটনা, সেটির 3 কার্য দিবসের যে প্রতিবেদন জমা দেবার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেটি দেবার কথা রয়েছে আজ। এবং সেই 3 কর্মদিবস যেহেতু আজ শেষ হচ্ছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির নেতৃত্বে যে 3 তদন্ত কমিটি তারা কাজ শেষ করে আজ এই প্রতিবেদন জমা দিবেন এবং বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে ব্রিফ করা হবে। গতকাল সরকারের প্রেস উইং থেকেও বলা হয়েছিল যে আজ এই প্রতিবেদন তারা হাতে পাবেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার কাছেও এই প্রতিবেদনটি আজকেই পৌঁছাবে। সব মিলিয়ে এখন পর্যন্ত সচিবালয়ের যে পরিস্থিতি তাতে ভেতরে কর্মতৎপরতা রয়েছে, তবে নিরাপত্তার বেড়াজালও রয়েছে। বিভিন্ন বাহিনীর সদস্যরা সকাল থেকেই যানবাহনগুলোকে, যেগুলো আসলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে, সেগুলোকে তল্লাশি করছে এবং দেখে যারা এখানে কাজে এসেছেন তাদের আসলে প্রবেশ করতে হচ্ছে। আর গণমাধ্যম কর্মীদের এখন পর্যন্ত সচিবালয়ে প্রবেশের যে অধিকার সেটি দেওয়া হয়নি, যদিও বলা হচ্ছিল সরকারের পক্ষ থেকে যে এটি নিয়ে কাজ চলছে। আমি সকাল থেকেই সাংবাদিক সংগঠনের যারা শীর্ষ নেতৃত্বে রয়েছে তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করছিলাম, তারাও যোগাযোগ রাখছেন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে, একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে। তারা বলছেন যে এই মন্ত্রণালয়গুলো থেকেই যদি বার্তা পৌঁছানো যায় তারপরেই আসলে গণমাধ্যম কর্মীরা ভেতরে যেতে পারবেন। তবে আজ কখন নাগাদ সরকারের পক্ষ থেকে এই তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্রিফ করা হবে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছুই জানানো হয়নি বলে আমাদেরকে জানানো হয়েছে। তো সব মিলিয়ে নিরাপত্তার ঘেরাটোপেই আসলে রয়েছে বাংলাদেশের যে জনপ্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়, সেটি বলাই যাচ্ছে। জি রুবায়েত, আপনাকে ধন্যবাদ। সচিবালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রুবায়েত হাসান। প্রচণ্ড শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। পঞ্চগড়ে টানা 1 সপ্তাহ ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দিনের তাপমাত্রা বৃদ্ধি পেলেও জেলায় আবারও কমছে রাতের তাপমাত্রা। পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বাতাসে আর্দ্রতা 83%। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শহরের লোকজনের উপস্থিতি কমে যাওয়ায় দোকানগুলো খুলছে অনেক দেরিতে। কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে শ্রমিকদের। কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা 11.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতে কষ্ট বেড়েছে জেলার নদ নদীর তীরবর্তী চরাঞ্চলের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের। রংপুরে 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। আজ নওগাঁয় 13 ডিগ্রি এবং দিনাজপুরে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম মহানগরীর সিডিএ আবাসিকের পাশে পদ্মপুকুর পাড় এলাকায় আগুনে পুড়ে গেছে কয়েকটি ফার্নিচার গোডাউন। গতরাত 2টার দিকে আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান
ফার্নিচার গোডাউন থেকে লাগা আগুন পার্শ্ববর্তী দোকান ও আবাসিক ভবনে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সঙ্গে পরে সেনাবাহিনী যোগ দিলে প্রায় 6 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে 3টি সার কারখানা এবং একটি কেমিক্যাল গুদামও পুড়ে গেছে। এছাড়াও 2টি বহুতল ভবনের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ায় নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে 4 বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্রোহী নেতা আহমেদ আল শারা। রবিবার সৌদি সম্প্রচার মাধ্যম আল আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। শারা বলেন, নতুন একটি সংবিধান খসড়া করতে 3 বছর পর্যন্ত সময় লাগতে পারে। এছাড়া আসাদ শাসনের পতনের পর জনসেবায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে আরও 1 বছর পর্যন্ত সময় প্রয়োজন হতে পারে। তিনি জানান, বৈধ নির্বাচন আয়োজনের জন্য সিরিয়ার আইনি কাঠামো পুনর্গঠন এবং একটি বিস্তৃত জনশুমারি পরিচালনা জরুরি। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আসাদ অনুগতদের বিরুদ্ধে অভিযানে 1 সপ্তাহে প্রায় 300 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। তার বয়স হয়েছিল 100 বছর। স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়ার প্লেইন্স শহরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার। ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত হয়ে 1977 থেকে 1981 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে রোনাল্ড রেগানের কাছে হেরে রাজনীতি থেকে অবসরে যান। হোয়াইট হাউস ছাড়ার পর মানবিক কর্মকাণ্ডের জন্য 2002 সালে নোবেল শান্তি পুরস্কার পান জিমি কার্টার। এবারে খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর উদ্বোধনী ম্যাচে আজ বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 1:30টায়। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7টায় ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তাদের প্রতিপক্ষ নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে গঠিত দল দুর্বার রাজশাহী। কাগজে কলমে এবারের বিপিএল এ সবচেয়ে হেভিওয়েট দল বরিশাল। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ থেকে শুরু করে কায়েল মায়ার্স, ডেভিড মালান, মোহাম্মদ নবীর মতো তারকায় ঠাসা দলটা। তাই জয় দিয়েই শুরু করতে চায় তামিম বাহিনী। আই হোপ টু স্টার্ট ওয়েল। মানে আমি যে কোনো ব্যাটসম্যানের মতোই চাবো যে কালকে একটা ভালো স্টার্ট করতে পারি। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাট দিস স্টেজ অফ মাই ক্যারিয়ার, আমার কাছে মনে হয় যে আমাদের টিমও যদি দেখেন সবাই টিম অলওয়েজ কামস ফার্স্ট এখন এই মুহূর্তে। অন্যদিকে রাজশাহী দলে বিদেশি তারকা ক্রিকেটার নেই বললেই চলে। তবে তাসকিন, এনামুল হক বিজয়, জিসান আলম, আকবর আলী, ইয়াসির আলী রাব্বির মতো দেশীয় তারকাদের উপর আস্থা রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। সম্প্রতি গ্লোবাল সুপার লিগ জিতেছে রংপুর। দারুণ ছন্দে থাকায় দলটার স্কোয়াডও বেশ শক্তিশালী। তবে শুরুর দিকে সৌম্য সরকার না থাকলেও সাইফুদ্দিন, নাহিদ রানা, খুশদিল শাহ, ইফতিখারদের উপর ভরসা রাখছেন অধিনায়ক সোহান। রংপুর প্রতিবারই ভালো টিম করে, আর রংপুরের যারা ফ্যান আছে তাদেরও একটা এক্সপেকটেশন আছে আমাদের উপরে। ওই রেসপন্সিবিলিটি থেকে সবসময় আমাদের যেই টুর্নামেন্টে আমরা খেলি, পার্টিসিপেট করি, আমাদের চ্যাম্পিয়ন হওয়ার একটা লক্ষ্য থাকে। তো অবশ্যই আমাদের যে রেসপন্সিবিলিটি আছে আমরা মাঠে ওটা করার চেষ্টা করব। লিটন দাস, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা, জনসন চার্লসের মতো দারুণ কিছু ক্রিকেটার রয়েছে ঢাকা ক্যাপিটালসে। রংপুরের বিপক্ষে তাই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। 2024 সালটা বাংলাদেশের ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে। মাঠ ও মাঠের বাইরে নানা ঘটনায় দীর্ঘদিন ক্রীড়া অনুরাগীদের মনে থেকে যাবে এই বছরটা। টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের অবসরের ঘোষণা এবং তার দেশে ফেরা নিয়েও জলঘোলা হয়েছে অনেক। সাদা পোশাকে পাকিস্তানকে হোয়াইট ওয়াশও করেছে টাইগাররা। প্রিয় ফরম্যাটে না পারলেও টি-20তে উইন্ডিজকে ধবল ধোলাই করে চমক দিয়ে বছর শেষ করেছে লিটন বাহিনী। পূর্ব দিকে যেমন সূর্যের উদয় আর পশ্চিমে অস্ত, তেমনই খেলোয়াড়দের জীবনেও থাকে উত্থান পতনের গল্প। তবে সেই গল্পের এক খলনায়কের চরিত্রে থেকেই বছরটা শেষ করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর পুরো দেশ যেখানে বদলে গেছে আমূলে, সেখানে বদলায়নি শুধু সাকিব আল হাসানের ভাগ্য।
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বোর্ডের সভাপতির দায়িত্বে আসেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। পরিচালক হন নাজমুল আবেদিন ফাহিম। তবে তাদের কাছ থেকে কোনো আশার বাণী শুনতেও পাননি মিস্টার 75। উল্টো সে সময় সাকিবের পক্ষে বিপক্ষে সমর্থকদের মাঝে হয়েছে হট্টগোল। এত কিছুর মাঝেও পাকিস্তানকে তাদের মাটিতে টেস্ট ক্রিকেটে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। এরপর ভারত সিরিজে গিয়ে সব ফরম্যাটে হেরে ধবলদোলায় হয় বাংলাদেশ। ভারত সফরে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। মিরপুরের সবুজ গালিচায় সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলে অবসর নিতে চেয়েছিলেন তিনি। তবে তারপর আর দেশে ফেরা হয়নি সাকিবের। তারপরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে নিয়ে আশাবাদী নতুন বোর্ড। বছর শেষের আগে এমন বার্তাও দিয়ে রেখেছে বিসিবি। আর টি-20 থেকে অবসর নেন মাহমুদুল্লাহ রিয়াদ। তামিম ইকবাল ইস্যু, নাসুমের চরকাণ্ড, এছাড়াও 2023 বিশ্বকাপে ব্যর্থতার দায় দিয়ে হাতুরু সিংহে সরিয়ে সাউথ আফ্রিকা সিরিজ শুরুর আগে সাবেক উইন্ডিজ ক্রিকেটার ফিল সিমন্সের হাতে তুলে দেওয়া হয় শান্তদের দায়িত্ব। তবে সে সিরিজের ভরাডুবি হয় বাংলাদেশের। শারজায় আফগানিস্তানের কাছে সিরিজ হেরে ওয়েস্ট ইন্ডিজ যায় বাংলাদেশ। সেখানে টেস্ট সিরিজ ড্র করে তাক লাগিয়ে দেয় ক্রিকেট বিশ্বকে। এরপর ওয়ানডে সিরিজে হারলেও টি-20তে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করে বছরটা দারুণভাবে শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল। সাথে এই বিজয়ের মাসে অনূর্ধ্ব 19-এর যুবারা দেশকে উপহার দেয় আরেকটি এশিয়া কাপের শিরোপা। আর এই বছরই টি-20 বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র যায় বাংলাদেশ দল। বিশ্বকাপের সেরা 8-এ উঠলেও সেমি টিকিট না পাওয়ার আক্ষেপ নিয়ে দেশে ফিরে টাইগাররা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দর্শক, শেষ করছি এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য ও বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।